আজকে আমরা শুরু করছি চ্যাপ্টার 12 অর্থাৎ গোলক বা স্পিয়ার। গোলক বা স্পিয়ারকে কি বলা যায়? এক কথা হচ্ছে আমরা যেগুলো ফুটবল বা যে কোনো ধরনের বল, ওই বলের যে আকারটা সেটাকে হচ্ছে আমরা স্পিয়ার, মানে জ্যামিতিক ভাষায় সেটাকে আমরা স্পিয়ার বা গোলক বলে থাকি। তো গোলকটা কেমন দেখতে হয়, বল কেমন দেখতে হয়? বলের মতোই। বোর্ডটা হচ্ছে সমতল, মানে এক্স আর ওয়াই আছে, শুধু 2D স্পেস। তো সেখানে হচ্ছে তো আমাদের 3D জিনিস আঁকা যাবে না, তো সেটা আমাদেরকে ইমাজিন করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা বল, এটা ডট ডট দিয়ে রাখলাম যাতে বলের সেই জিনিসটা বোঝা যায়। তা আমরা স্পিয়ারকে কেমন ভাবে তৈরি করতে পারি? অর্ধবৃত্ত, এটা হচ্ছে পুরো বৃত্ত, সেটাকে যদি অর্ধেক করি অর্থাৎ হাফ সার্কেল বা অর্ধবৃত্ত, আর এইটাকে যদি যে ব্যাস, এই ব্যাস যে কোনো একটাকে ব্যাস ধরে নিয়ে সেই ব্যাস বরাবর যদি আমরা এটাকে ঘোরাতে থাকি, এইটাকে অক্ষ ধরে নিয়ে এটাকে ঘোরাচ্ছি, তাহলে এই জিনিসটা, এটা যদি এরকম থাকে অর্ধবৃত্তটা, এটাকে যদি এরকম ভাবে ঘোরাই তাহলে এটা পুরোটা এরকম ঘুরতে থাকবে। তাহলে একসাথে যদি ঘুরতে থাকে তাহলে সেটা কেমন ভাবে দেখতে হবে? সেটা অ্যাকচুয়ালি একটা বলের মতোই দেখতে হবে। এই যে বলের মতো যে আকারটা তৈরি হচ্ছে, বলের মতো যে বস্তুটা তৈরি হচ্ছে, সেটাকে হচ্ছে আমরা কি বলবো? গোলক। যেটাকে মানে ঘোরাতে থাকলে এরকম একটা গোল হয়ে যাবে, আর এরকম এরকম ঘোরাচ্ছি যে কোনো একটা ডিরেকশন বরাবর, এইদিকেও ঘোরাতে পারি এইদিকেও ঘোরাতে পারি, জিনিসটা তো সেমই আসবে। এটাকে হচ্ছে আমরা কি বলছি? গোলক। এটা হচ্ছে গোলক। যে কোনো, যেমন বৃত্তের একটা সেন্টার থাকে বা কেন্দ্রবিন্দু থাকে, সেরকম গোলকেরও একটা কেন্দ্রবিন্দু থাকবে। যেহেতু আমরা একটা অর্ধবৃত্ত থেকেই গোলকটা তৈরি করছি, তো সেই বৃত্তটার একটা কেন্দ্র ছিল, সেই বৃত্তটার যে কেন্দ্র ছিল সেই গোলকের ক্ষেত্রেও সেটাই কেন্দ্র হবে। এটা বৃত্তের ব্যাস, এটাও বৃত্তের ব্যাস, তাহলে এইটুকু কি হবে? বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা আর ধরি। গোলকের ক্ষেত্রেও ব্যাসার্ধটা কি হবে? আর, আমরা সেটাকে আর ধরে নিচ্ছি, ব্যাসার্ধ। এটা কি? ব্যাস বা 2R লিখতে পারি। তাহলে আমরা যখন বৃত্ত পড়েছিলাম, বৃত্তের কি ক্ষেত্রফল, তারপরে হচ্ছে পরিধি, এইসব বার করেছিলাম। ঠিক একইভাবে এখানে গোলকেরও আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে এখানে যেহেতু এটা হচ্ছে 3D, মানে 3D বস্তু বা ঘন বস্তু, সেই জন্য এখানে হচ্ছে আমরা আর একটা জিনিস বার করব, সেটা হলো আয়তন। ক্ষেত্রফল বার করব, সাথে কি বার করব? আয়তনও বার করব। তাহলে ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, তাহলে আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব। ক্ষেত্রফলের ক্ষেত্রে কি ছিল? পাই আর স্কোয়ার ছিল। এখানে কি হচ্ছে? 4/3 পাই আর কিউব। এখানে কিন্তু 4/3 পাই আর কিউব আছে, যেহেতু আয়তন সেই জন্য এখানে কিউব হচ্ছে। আর এখানে যে ইউনিটটা হবে সেটা কি হবে? ইউনিট কিউব হবে, ইউনিট স্কোয়ার হবে না, বা ঘন একক হবে। মানে যদি হচ্ছে মিটার হয় তাহলে কি হবে? আগে কি করতাম? বর্গ মিটার লিখতাম, এখানে কি লিখবো?
ঘনমিটার লিখবো। আর একটা কি হচ্ছে, এটা কেন্দ্র, এটা আর একটা কি হয়, এটা হচ্ছে ঘনবস্তুটার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার সমগ্র তল বলতে কি বোঝাচ্ছে, এই যে গোলকটা রয়েছে সেই গোলকের হচ্ছে কটা তল রয়েছে সেটা আগে আমাদেরকে জানতে হবে। একটা বল দিয়ে ইমেজিন করার চেষ্টা করো, একটা বলের হচ্ছে কটা তল থাকতে পারে, একটাই তল আছে, সেটা কোন তল, বক্রতল, মানে একদম বাইরেটা, আর তো কোনো জায়গা নেই। যদি আমরা একটা ইট ধরি, সেটা একটা ইটের যদি আমরা কটা তল ধরি, 6টা তল দেখতে পাই। এখানে হচ্ছে গোলকের একটাই তল, তাহলে কি একটি বক্রতল। এটা ভালো করে মনে রাখতে হবে যে একটাই বক্রতল রয়েছে, কোনো সমতল নেই। তাহলে সমতল সংখ্যা কত, 0, মানে কোনো সমতল নেই। তাহলে যদি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তার মানে অ্যাকচুয়ালি আমাদেরকে কি নির্ণয় করতে বলছে, যে গোলকটার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 4πr²। এখানে স্কোয়ার রয়েছে, তাহলে এখানে কি এককটা কি হবে, ঘন একক, না ঘন একক কিন্তু হবে না, তাহলে কি হবে, বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বললে বর্গ, আর যখনই আয়তন বলবো তখন ঘন। তাহলে এতক্ষণ ধরে আমরা কি পড়লাম, সেটাকে হচ্ছে আমি যে দুটো সূত্র আমরা এতক্ষণ ধরে শিখলাম, যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আর গোলকের আয়তন। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি, 4πr², আর আয়তন কি, 4/3πr³, যেখানে আর কি হচ্ছে গোলকটির ব্যাসার্ধ। ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু গোলকের আর কিন্তু গোলকের ব্যাসার্ধ। এবার সেই একটা হচ্ছে এক্সাম্পল দেখি, যে একটি বলের ব্যাস 42 সেন্টিমিটার, তাহলে বলটিতে কতটা চামড়া আছে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এই একটা গোলক, এই গোলকটার ব্যাস মানে এটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 42 সেন্টিমিটার। তাহলে এখানে কি বলেছে, ব্যাস, কিন্তু আমাদের সূত্রতে কি আছে, r²। এখনো কোন সূত্রটা এখানে লাগবে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু যাই দেখো সেখানে কিন্তু আর রয়েছে, আর ব্যাস মানে কি 2r। এখানে তাহলে 2r আছে, তাহলে ব্যাসার্ধ কি হবে, তাহলে গোলকটি ব্যাসার্ধ তাহলে কি হবে, 21 সেন্টিমিটার। তবে বলটিতে কতটা চামড়া আছে, একটা বল, সেই বলটা কি ভিতর থেকে তো হাওয়া থাকে, ভিতরে ফাঁপা থাকে, তাহলে বাইরের শুধু ওই চামড়া মানে কি, ওই যে ক্ষেত্রফলটা রয়েছে সেটা নির্ণয় করতে বলছে। এখানে কোথাও নিরেট কিছু বলেনি, তার মানে কি গোলক সাধারণত বল কি হয়, ফাঁপাই হয়, যেহেতু গোলকটা ফাঁপা তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা এখানে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে গোলকটা যদি কোনো ফাঁপা জিনিসের কথা বলে, কোনো যদি ফাঁপা বস্তু হয়, তাহলে যেমন বল, তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত কি ধরবো, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল ধরবো। তাহলে এখানে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি, এখানেই লেখা রয়েছে 4πr²।
আর একক কি হবে, এখানে যদি সেন্টিমিটার রয়েছে তাহলে কি হবে, বর্গ সেন্টিমিটার। আর এর ভ্যালু আমরা এখানে বার করে নিয়েছি, তাহলে 4π21 তার স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এটাকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে কি হবে, বলটিতে কতটা চামড়া আছে সেটা বের হবে। এবার আমরা আর একটা এক্সাম্পল দেখি। এখানে বলেছে যে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, এখানেও কিন্তু ব্যাসার্ধ বলেনি, ব্যাস বলেছে, ব্যাস বিশিষ্ট গোলাকার নিরেট পাথরের বলে কতটা পরিমাণ পাথর আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আগেরটা কিন্তু বল যেটা ফাঁপা ছিল, তাহলে ফাঁপা থাকলে আমরা আগেরবারে কি বার করেছিলাম যে সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে কি আছে, নিরেট। নিরেট মানে কি, ভিতরটা কিন্তু হাওয়া দিয়ে ভরা এমনটা নয়, পুরোটাই পাথর রয়েছে। তাহলে পুরোটাই যখন পাথর রয়েছে তাহলে আমরা কি বার করবো, সেখানে ক্ষেত্রফল বার করলে নিশ্চয় হবে না, তাহলে সেখানে বার করতে হবে আয়তন। তাহলে কোনো ফাঁপা বস্তুর কথা বলা হলে সেখানে আমরা কি বার করব, সমগ্রতলের ক্ষেত্রফল। আর এখানে নিরেট বস্তুর কথা বলা হলে বা নিরেট গোলকের কথা বলা হলে তখন আমরা কি বার করব, গোলকটার আয়তন। তাহলে এখানে আমরা কি বার করব, গোলকটার আয়তন। তাহলে এখানে গোলকটার ব্যাস দিয়ে দিয়েছে, ব্যাস বিশিষ্ট মানে গোলকটার ব্যাস কত, 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, 7 সেন্টিমিটার। তাহলে গোলকটার আয়তন তার মানে কি, গোলকটিতে নিরেট পাথরের বলে পাথর আছে। সূত্র কি ছিল আয়তনের সূত্র, 4/3 পাই আর কিউ। সূত্রটা লিখি, 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 পাই, আর এর ভ্যালু এখানে কি 7, তাহলে 7 এর হোল কিউব সেন্টিমিটার আছে। আর এখানে আমরা কি বার করছি, আয়তন। আয়তন মানে কি হবে, ঘন সেন্টিমিটার। তাহলে এটার যে অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে কি, কতটা পরিমাণ পাথর আছে সেটা বার হয়ে যাবে। এতক্ষণ ধরে আমরা গোলকের সম্বন্ধে পড়লাম। এবার আমরা দেখব যে গোলক, এটাকে যদি অর্ধেক করে দিই তাহলে এটা কেমন দেখতে হবে। এমন ধরনের একটা ঘনবস্তু তৈরি হবে, মানে যেটাকে অ্যাকচুয়ালি বাটির মতো দেখতে হবে। আমরা যে বাটি ইউজ করি যেটা গোল মতো হয়, সেই রকম অনেকটা দেখতে হবে। তাহলে এটাকে আমরা কি বলবো, অর্ধগোলক। তাহলে আমরা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করেছি। এবার আমরা কি করব, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করব। তো এটা যদি পুরো গোলক হতো তাহলে গোলকের আয়তন কত ছিল, 4/3 পাই আর কিউ। তাহলে অর্ধগোলকে কি হবে, জাস্ট গোলকটাকে তো অর্ধেক করে দেওয়া হচ্ছে, তাহলে আয়তনও কি হবে, অর্ধেকই হয়ে যাবে। 4/3 পাই আর কিউ, হাফ দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হবে 2/3 পাই আর কিউ। তাহলে অর্ধগোলকের আয়তন কি বার হলো,
2/3 πr3। এবার দেখবো হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যে গোলকটা কি নিরেট বলেছে না ফাঁপা বলেছে। যদি গোলকটা হচ্ছে ফাঁপা হয় তাহলে কাটলে ঠিক বাটির মতো আকারের হয়ে যাবে। বাটির মতো আকারের হলে যদি ফাঁপা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, নর্মালি যেরকম আমরা বার করেছিলাম সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², সেখানে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে কি বার হবে 2πr²। কিন্তু গোলকটা যদি নিরেট হয়, যেহেতু এখানে ফাঁপা ছিল আমরা শুধু হচ্ছে এই বক্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করেছি, কিন্তু গোলকটা যদি নিরেট হতো তাহলে অর্ধেক করলে এই যে সমতল, একটা সমতল এক্সট্রা পাচ্ছি, তাহলে সমতলের ক্ষেত্রফলটা তো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি হচ্ছে নিরেট হয়, তাহলে এটা অলরেডি আমরা বার করে নিয়েছি, কত বেরিয়েছে 2πr²। তার সাথে কি হবে, এই সমতলের ক্ষেত্রফলটা যোগ হবে। এটা হচ্ছে গোলকটাকে কাট করছি, তাহলে হচ্ছে মাঝখানের যে এটা তো একটা হচ্ছে বৃত্তই তৈরি হবে, আর বৃত্তর ক্ষেত্রফলের সূত্র কি πr²। তাহলে যদি নিরেট হয় তাহলে এটা কি হবে 3πr²। তাহলে যদি অর্ধ গোলক হয় তাহলে হচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফল যদি নিরেট হয় তাহলে 3πr², আর যদি ফাঁপা হয় তাহলে 2πr²। আর গোলকের আয়তন সেক্ষেত্রে তো 2/3πr²। যদি ফাঁপাই হয় তাহলে তো কোনো আয়তনের ব্যাপারই থাকবে না, যদি নিরেট হয় তখনই আয়তনের কনসেপ্ট আসছে, সেই জন্য আয়তনের ক্ষেত্রে একটাই সূত্র। এবার আমরা করব কোষে দেখি উত্তর। কোষে দেখি একের দাগের অঙ্কটা কি বলেছে। একের দাগের অঙ্কটায় বলেছে যে গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10.5 সেন্টিমিটার, তাহলে গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে মানে কিসের ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু। এখানে কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্যই দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য নয়। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর এর ভ্যালু কত 10.5 সেন্টিমিটার। তাহলে কি বার করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, এখানে আমি লিখে রেখেছি। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr²। তাহলে 4πr², পাই এর ভ্যালু, আর এর ভ্যালু, যেহেতু ক্ষেত্রফল তাহলে কি হবে বর্গ সেন্টিমিটার। এটাকে হচ্ছে সলভ করে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে উত্তর। 2 অঙ্কটাই বলা হয়েছে যে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা 50 টাকা হিসেবে 431.20 টাকা একটা বল তৈরি করতে লেগেছে। তাহলে হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা, তার মানে এক বর্গ সেন্টিমিটার তৈরি করতে, বলটা তৈরি করতে 1 বর্গ সেন্টিমিটার বল তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, $17.50 টাকা। তাহলে এটাকে উল্টো করে লিখতে হবে, যে আর একটা কি বলেছে যে 431.20 টাকা হচ্ছে টোটাল লেগেছে, মানে পুরো বলটা তৈরি করতে।
তাহলে 431। তাহলে এখানে আমরা কি পেলাম, যে একটা ক্ষেত্রফল পেলাম বর্গ সেমি। এখানে ক্ষেত্রফল বা আয়তন গুলিয়ে যেতে পারে, তার থেকে আমরা কি এখানে বর্গ সেন্টিমিটার আছে, বর্গ সেন্টিমিটার আমরা কখন ইউজ করি, ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা অটোমেটিকলি বুঝে গেলাম যে ক্ষেত্রফলের কথা বলছে। আর ক্ষেত্রফলের কথা কখন বলা হয়, যখন হচ্ছে গোলক, নর্মাল গোলক বা যেটাকে আর কি ফাঁপা বলের কথা। এখানে অলরেডি বলেই দিয়েছে বল তৈরি করতে, তার মানে কি এখানে আমরা ক্ষেত্রফলই লাগবে, কোনো আয়তনের কনসেপ্ট এখানে আসবে না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বলটির সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 24.64 বর্গ সেমি। এবার বার করতে কি বলেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমরা এখানে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি। সমগ্র তলের সূত্র আমরা জানি যে 4πr²। তাহলে 4πr², এখানে কি দেওয়া আছে, আমরা কি পেয়েছি 24.64। তার আগে আমরা এখানে ধরি বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেন্টিমিটার। আমরা যেহেতু সূত্র সবসময় ব্যাসার্ধ দিয়ে সূত্র বার করেছি, তাই জন্য এখানে আমরা সবসময় কি ধরবো, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেন্টিমিটার। তারপর এখানে যেহেতু ব্যাস বার করতে হবে, সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই ব্যাস বের হয়ে যাবে। তাহলে r² কি পাচ্ছি, 24.64 বাই 4π। তাহলে আর এর ভ্যালু কি হবে, √24.64 ইন্টু 7 বাই 4 ইন্টু 22। এটাকে সলভ করলে যেটা পাবো। এবার একটা কথা আসতে পারে, আর এর ভ্যালু যেখানে স্কোয়ার ছিল, তাহলে এখানে তো প্লাস মাইনাস আসার কথা। তাহলে আমরা শুধুমাত্র পজিটিভটাই নিচ্ছি কেন, কারণ এটা একটা দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমরা এখানে শুধু পজিটিভ ভ্যালুটাই নেব। তাহলে আর এর ভ্যালু কি আসছে, 1.4 সেন্টিমিটার। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে, 2 ইন্টু 1.4 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার। 3 অঙ্কটাই বলেছে যে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে এখানে কি দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমাদেরকে ব্যাসার্ধ বার করতে হবে। ব্যাসার্ধ কত হবে, 7/2 সেন্টিমিটার। এবার বলছে বলটাতে কতটা পরিমাণ লোহা ব্যবহার হয়েছে সেটা নির্ণয় করতে হবে। এখানে যে বলটার কথা বলছে, বলটা কিন্তু নিরেট হয়। তো যেহেতু নিরেট হয়, তাহলে নিরেট বল মানে নিরেট গোলকের ক্ষেত্রে কি আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি হবে, বলটির আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আয়তনের সূত্র কি, 4/3 পাই r কিউব। এখানে আর এর দৈর্ঘ্য কি,
তাহলে 4/3 এটা এর হোল কিউব, আর একক কি হবে ঘন সেন্টিমিটার। এখানে যদি বুঝতে অসুবিধাও হয় তাহলে ওখানে কোশ্চেনেই বলে দেওয়া আছে যে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা ব্যবহার হয়েছে। যেহেতু ঘন সেন্টিমিটার তার মানে এখানে কি বার করতে হবে, আয়তন বার করতে হবে। তাহলে এরকম ভাবে আমরা বুঝতে পারি। এবার আমরা 4 অঙ্কটা দেখি। 4 অঙ্কটা বলেছে যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি গোলককে একটা জলে ডোবানো হলো। তাহলে জলে ডোবালে সেই জলটা কত পরিমাণ জল অপসারিত করবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। একটা গোলককে যদি জলে ডোবানো হয় তাহলে কি গোলকটা যে পরিমাণ জল অপসারিত করবে তার মানে সে গোলকের যা আয়তন হবে সেই পরিমাণই জল অপসারিত করবে। তাহলে এখানে কি বলতে চেয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে কি বলতে চেয়েছে, গোলকটার আয়তন নির্ণয় করতে বলতে চেয়েছে। তাহলে এখানে গোলকটির ব্যাস দেওয়া আছে, তাহলে এখান থেকে গোলকটার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তারপর এখান থেকে গোলকটার আয়তন নির্ণয় করতে পারবো। আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, আর এখানে আর এর দৈর্ঘ্য কি, তাহলে এখান থেকে কি করবো, 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। এটার যে অ্যান্সার আসবে সেটাই তাহলে কি হবে, পাঁচের অঙ্কটাই বলেছে যে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। মানে ফোলাবার আগে বেলুনটির, অর্থাৎ এখানে যেহেতু গোলকের চ্যাপ্টার হচ্ছে তাহলে বেলুনটা কি আকারের হবে, গোলকের আকারে। তাহলে প্রথমে গোলকটির কি ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার, আর ফোলার পরে মানে বেলুনটির ব্যাসার্ধ হলো কত, 21 সেন্টিমিটার। তাহলে এবার কি নির্ণয় করতে বলেছে, ফোলার আগে বেলুনটার অর্থাৎ গোলকটার যে ব্যাসার্ধ সমগ্রতলের যে ক্ষেত্রফল ছিল, ফোলাবার পরে যত ক্ষেত্রফল হয়েছে তাদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের ফোলাবার আগের ব্যাসার্ধও জানি, পরের ব্যাসার্ধও জানি, তাহলে ওখান থেকে আমরা কি বার করতে পারবো, সমগ্রতলের ক্ষেত্রফলও আগের পরেরটা বার করতে পারবো, তারপর নর্মালি সেটার অনুপাত করে দেবো। ফোলাবার আগে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল ছিল, সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল, 4 পাই আর কিউব, আর এখানে আর এর কি ভ্যালু 7, তাহলে 7 কিউব 7 স্কোয়ার বর্গ সেমি। তাহলে ফোলাবার পর বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কোয়ার, এখানে আর এর দৈর্ঘ্য কত 21 তার স্কোয়ার বর্গ সেমি। তাহলে কি বার করতে বলেছে, এদের অনুপাত। फोर पाई 7 स्क्वायर इज टू 4 पाई 21 স্কয়ার। তাহলে এখানে 4 পাই কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 7 স্কয়ার ইজ টু 21 স্কয়ার। তাহলে এখানে কি থাকছে, এমনভাবে লিখতে পারি 7 ইন্টু 7 ইজ টু 21 ইন্টু 21। এখানে 7 7, এখানেও 7 7 কাটছে,
তাহলে 1:3 আর 3, তাহলে 1:9। ছয়ের অঙ্কটাই বলেছে অর্ধগোলাকৃতি একটা বাটি, সেটা তৈরি করতে 127.2 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। তাহলে হচ্ছে এখানে কি বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, একটা অর্ধগোলাকৃতি বাটি, তার মানে হচ্ছে কি এটা অর্ধগোলক। অর্ধগোলকের কোনটা হচ্ছে ফাঁপা অর্ধগোলক, মানে শুধু আমাদের বক্রতলের যে ক্ষেত্রফল আছে সেটা নর্মাল যে বক্রতলের ক্ষেত্রফল সেটাই আমরা বার করব। তাহলে সেটা দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, অর্ধগোলকটা সমগ্র তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বার করতে বলেছে ব্যাস। আমরা যদি সূত্রে ব্যাসার্ধ জানি তাহলে আমরা ব্যাসার্ধ ধরবো, সেটাকে 2 দিয়ে গুণ করে ব্যাস বার হয়ে যাবে। তাহলে আমরা কি ধরবো, অর্ধগোলকটির ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেন্টিমিটার। তাহলে সূত্র অনুযায়ী কি লিখতে পারি, πr² ইজিক্যাল টু এত। তাহলে এখান থেকে এটা হবে অ্যান্সার। আর এর ভ্যালু বার করবে, তারপর এখান থেকে কি বার করব, ব্যাসের দৈর্ঘ্য কত হবে 2r, বার করলে অ্যান্সার পেয়ে যাবে। এখানে সবসময় মনে রাখবে এখানে কিন্তু আবার পজিটিভ সাইনই নেব, নেগেটিভ নেব না। 7 অঙ্কটায় গোলকটির একটি নিরেট গোলক বলে দেওয়া আছে এবং সেই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ 2.1 সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ওই গোলকটাতে কত ঘন সেন্টিমিটার লোহা ব্যবহার হয়েছে সেটা নির্ণয় করতে বলেছে। ঘন সেন্টিমিটার লোহা ব্যবহার হয়েছে মানে গোলকটার আয়তন নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এখানে গোলকটির আয়তন যেটা হবে সেটাই হবে কি, গোলকটিতে লোহার পরিমাণ। তারপরে বলেছে কি গোলকটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। গোলকটির বক্রতলের ক্ষেত্রফল মানে গোলকটির একটাই তল বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে প্রথমে হচ্ছে আয়তন বার করব, যেটা হবে প্রথম উত্তর গোলকটিতে কত পরিমাণ লোহা ব্যবহৃত হয়েছে। তারপরে হচ্ছে কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে কি বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব, সেটা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব, যেটা হবে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকটির হচ্ছে প্রথমে লোহার পরিমাণ মানে আয়তন নির্ণয় করতে বলেছে, মানে 4/3 πr3, আর এর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, আর এখানে কি বার করব 4πr²। 8 অঙ্কটা বলেছে যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার। ওই গোলকটা গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে বার করতে বলেছে। প্রথমে কি দেওয়া আছে, নিরেট লোহার গোলকের হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে 14/2 সেন্টিমিটার, অর্থাৎ 7 সেন্টিমিটার।
নতুন যে গোলক হবে সেই গোলকের হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে পারবো। (3.5/2 সেন্টিমিটার। এবার হচ্ছে এই গোলকটাকে হচ্ছে গলানো হবে, গলিয়ে যে হচ্ছে এই সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হচ্ছে নতুন গোলক তৈরি করতে হবে। এবার কতগুলো গোলক তৈরি করা যাবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটা যদি প্রথমে যে গোলক নিরেট গোলক আছে সেটার যে আয়তন, সেটা গলানোর পরেও সেম আয়তন থাকবে। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথমে নিরেট লোহার গোলকটির আয়তন নির্ণয় করব। আয়তন কি, 4/3 পাই আর কিউব। আর এর দৈর্ঘ্য কি 7, তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 এর কিউব ঘন সেমি। নতুন যে গোলক তৈরি হচ্ছে তার ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি, তাহলে নতুন গোলকের যে তৈরি হবে তার হচ্ছে আয়তন নির্ণয় করতে পারবো। (4/3 পাই), এখানে আরেক দৈর্ঘ্য কত 3.5/2, তার হোল কিউব 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5/2 তার হোল কিউব ঘন সেমি। তাহলে এখানে নতুন যে গোলকগুলো তৈরি হবে তাদের হচ্ছে আয়তন পেয়ে গেছি, আর এখানে আগে যে গোলকের আয়তন ছিল সেটা পেয়ে গেছি। তাহলে এই যে নতুন গোলকগুলো পাবো সেটার আয়তন যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে কতগুলো গোলক তৈরি হবে সেটা আমরা পেয়ে যাব। মানে এটা একটা পুরো গোলক ছিল, সেখান থেকে আমরা ছোট 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 গোলক তৈরি করছি, করে আয়তনটাকে পুরো কভার করছি। তাহলে এখানকার আয়তনটা জানি আর পুরো আয়তনটা জানি, তাহলে এখান থেকে যদি এই ছোট জিনিসটাকে যদি এই বড় জিনিসটার আয়তনের সাথে ভাগ করে দিই তাহলে যে কতগুলো এখানে ছোট ছোট এরকম গোলক আছে সেটা আমরা পেয়ে যাব। এখানে আমরা সেটাই করছি। তাহলে এখানে কি লিখবো, নতুন গোলক তৈরি করা যাবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 কিউব বাই 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5/2 তার হোল কিউব। তাহলে এটা এটা কাটছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে 7 কিউব বাই 3.5/2 তার হোল কিউব, এটা কত আসছে সেটা দেখতে হবে। তাহলে নতুন যে গোলক তৈরি করা যাবে, কটা গোলক তৈরি করা যাবে, 64খানা নতুন গোলক তৈরি করা যাবে। 9 অঙ্কটাই বলেছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক রয়েছে। তাহলে হচ্ছে 3টে নিরেট তামার গোলক বলে দিয়েছে, তাদের হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে। এবার বলেছে কি সেই 3টে নিরেট তামার গোলকগুলোকে গলানো হবে, গলিয়ে কি করা হবে, একটা নতুন গোলক তৈরি করা হবে। সেই গোলকের হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা যদি সেখানকার নতুন যে গোলক তৈরি হবে তার যদি আয়তনের দৈর্ঘ্য পেয়ে যায় তাহলে সেখান থেকে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য খুব সহজেই বার করতে পারবো। এখানে কি দেওয়া আছে যে 3, 4 আর 5 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টে নিরেট তামার গোলক দেওয়া আছে, তাদের যে আয়তন হবে সেটা 3টেকে একসাথে গলানো হবে, অর্থাৎ তাদের যে আয়তনের যোগফল পাবো 3টে নিরেট গোলকের, তাহলে যে নতুন নিরেট গোলক তৈরি হবে সেটার সাথে সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে নতুন যে নিরেট গোলক পাচ্ছি সেটার হচ্ছে আয়তন পেয়ে যাব। তাহলে হচ্ছে প্রথমটার আয়তন কি হবে, 4/3 পাই এর ভ্যালু 22/7 আর
3 কিউব। প্রথম গোলকের হচ্ছে আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন কি হবে 4/3 ইন্টু 4 কিউব প্লাস 4/3 22/7 ইন্টু 5 কিউব, এত ঘন সেন্টিমিটার। এরকম ভাবে আমরা একটু সহজে করতে পারি। তাহলে আমরা কি পেলাম, নতুন যে নিরেট গোলকটা আমরা তৈরি করব সেটার আয়তন পেয়ে গেলাম। এগুলোকে গুণ না করে এই অবস্থায় রেখে দিলাম, তাহলে সুবিধা হবে। তাহলে এবার আমরা কি ধরবো, যে ধরি নতুন গোলকটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 8 সেন্টিমিটার যখন আমরা ব্যাসার্ধ জানি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব ইজিক্যাল টু কত পাচ্ছি, এখান থেকে পেয়ে গেছি অলরেডি আয়তনটা কত হবে। 4/3 ইন্টু 22/7 ইন্টু 216। তাহলে এখান থেকে এটা এটা আর এটা কেটে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে সেটা গুণ করি। তাহলে এখান থেকে আমরা আর কিউব ইজিক্যাল টু কি পাচ্ছি 216। তাহলে আর এর ভ্যালু কত পাচ্ছি 6। 10 অঙ্কটা বলেছে যে একটা অর্ধগোলাকৃতি গম্বুজ রয়েছে, সেই গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখান থেকে ব্যাসার্ধ কত হবে, আবার কি বলেছে প্রতি বর্গ সেমি রং করতে হচ্ছে 35 টাকা লাগে। তাহলে হচ্ছে পুরো গম্বুজটা রং করতে তাহলে কত টাকা খরচ হবে। তাহলে প্রথমে বার করতে হবে রং করার জন্য রং কত ক্ষেত্রফল জুড়ে রং করতে হবে, যেহেতু গম্বুজ তার মানে কেমন এইরকম টাইপের দেখতে, তাহলে আমাদের সেই শুধু বক্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে এখান থেকে কি বার করতে পারবো, গম্বুজের হচ্ছে কি করবো সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। বক্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা নির্ণয় করব। এটা আরের দৈর্ঘ্য, আর স্কয়ার বর্গ ডেসিমিটার, তার বক্রতলের ক্ষেত্রফল যেটা বার হবে। তাহলে এখানে বলেছে 1 বর্গ সেমি রং করতে 35 টাকা, তাহলে এত বর্গ সেমি রং করতে কত টাকা, তাহলে টোটাল খরচ কত হবে 2 পাই এত এর কিউব বাই 35 টাকা। এবার 11 অঙ্কটা দেখবো। 11 অঙ্কটা বলেছে একই ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য, দুটি গোলক একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করতে বলেছে। এবার কি বলেছে এখানে ফাঁপা গোলক, ফাঁপা মানে কি, সেখানে আমরা ফাঁপা মানে সেখানে আয়তনের কোনো কনসেপ্টই আসবে না, তাহলে এখানে কি আসবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে কি বার করতে হবে, দুটি ফাঁপা গোলকে যেহেতু ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রথমে আমরা কি করবো ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করব।
ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে গেলাম, সেখান থেকে কি করব, সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় করব। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কয়ার, আর এখানে কত পাচ্ছি, 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে তাদের অনুপাত নির্ণয় করতে বলেছে, অর্থাৎ সমগ্র তলের অনুপাত নির্ণয় করব। তাহলে অনুপাত কি হবে, তাহলে এটার যতটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। 12 অঙ্কটাই বলেছে যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কি বলেছে, প্রথমে একটা গোলক ছিল, তাহলে হচ্ছে গোলকটাকে তারপর হচ্ছে কেটে নেওয়া হয়েছে, কোনো একটা অংশ থেকে, এখান থেকে এমন ভাবে বা এমন ভাবে যে কোনো অংশ কেটে নেওয়া হয়েছে। সেই কেটে নেওয়া যে অংশটা, সেই অংশ দিয়ে একটা নতুন গোলক তৈরি হয়েছে। সেই গোলকের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, এই গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল ছিল তার ঠিক অর্ধেক। অর্থাৎ এটার যদি এই নতুন প্রথমে যে গোলক ছিল সেই গোলকের দৈর্ঘ্য যদি ক্যাপিটাল আর ধরি, আর পরে যে গোলকের ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর পরে যে গোলক তৈরি হয়েছে এর অংশ থেকে কেটে নেওয়ার পরে এটার ধরি স্মল আর, তাহলে এখানকার বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই আর স্কয়ার, আর ছোট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই স্মল আর স্কয়ার। তাহলে বলে দেওয়া কি আছে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে এটা ইজিক্যাল টু কি হবে, এই যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, তার অর্ধেক মানে এটা, মানে 2 পাই আর স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, 4 পাই স্মল আর স্কয়ার ইজ ইকুয়াল টু 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এটা প্রশ্ন অনুযায়ী আমরা পেলাম। তার বার করতে কি বলেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত। মানে এখান থেকে যে অংশ গোলকের থেকে কেটে নিয়েছি, তারপর বাকি যেটা পড়ে রয়েছে, অর্থাৎ এখান থেকে যদি কেটে নিই তাহলে এই যে অংশটা পড়ে রয়েছে এটার যে আয়তন আর এই যে কেটে নেওয়া অংশের, এই দুটো আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে যে স্মল আর এই যে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাচ্ছি। এখানে যে কেটে নেওয়া অংশের যে আয়তন আর নতুন যে গোলক তৈরি হচ্ছে সেখানকার আয়তন, দুটোর আয়তন একই হবে। তাহলে কি বলতে চাইছে যে এই যে আয়তন পাচ্ছি এই আয়তনের সাথে এই যে ছোট আয়তন পাচ্ছি সেটা বিয়োগ করে দেবো, অর্থাৎ এখানকার আয়তন কি পাচ্ছি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, আর এখানকার আয়তন কি পাচ্ছি 4/3 পাই স্মল আর কিউব। তাহলে আমাদের অনুপাতটা কি নির্ণয় করতে হবে, যে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব, এটা সাথে 4/3 পাই স্মল আর কিউব, এই অনুপাতটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আগে কোনটা রাখতে বলেছে, কেটে নেওয়া অংশের সাথে, তাহলে এইটা আগে রাখবো। তাহলে হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব ইজ টু এইটা আমাদের বার করতে হবে। তাহলে এটাকে যদি আরেকভাবে লিখতে পারি যে 4/3 পাই স্মল আর কিউব ইজ টু 4/3 পাই, যদি এটা কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। তাহলে আর কিউব ইজ টু ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, মানে এটার অনুপাত নির্ণয় করা আর এই যে
এই জিনিসটার অনুপাত নির্ণয় করা দুটো একই ব্যাপার হবে। আচ্ছা, এই যে রিলেশন থেকে আর এর মধ্যে কি সম্পর্ক পাচ্ছি, 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্মল আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, 4 পাই স্মল আর স্কোয়ার বাই 2 পাই 2 আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু রুট ওভার 2 আর স্কোয়ার মানে রুট 2 আর। তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু কি পেলাম, রুট 2 আর। তাহলে এই অনুপাতে যদি ক্যাপিটাল আর এর ভ্যালু বসিয়ে দিই কত পাচ্ছি, আর কিউব ইজ টু রুট 2 আর তার হোল কিউব মাইনাস আর কিউব। তাহলে আর কিউব ইজ টু কত পাচ্ছি, 2 root 2 into r cube minus r cube। তাহলে r cube is to 2 root 2 minus 1 তার r cube। তাহলে r cube কেটে দিলে কত হচ্ছে, 1 is to 2 root 2 minus 1। তাহলে হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি এটা কি পেলাম, এই যে দুটোর আয়তনের অনুপাত পেলাম। আর আমাদের কি বার করতে বলেছে, কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত। তাহলে কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত হবে, 1 is to 2 root 2 minus 1। এবার 13 অঙ্কটা দেখবো। 13 অঙ্কটা বলেছে যে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে ভূগোলকটার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, 7 সেন্টিমিটার। আর ওই ভূগোলকটার মধ্যে দুটো হচ্ছে ছিদ্র করা হয়েছে, সেই ছিদ্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 0.7 সেন্টিমিটার। তাহলে হচ্ছে এই হচ্ছে গোলক, গোলকের মধ্যে দুটো ছিদ্র করা হয়েছে, এখানে একটা বলেছে অক্ষ বরাবর, অক্ষটির বক্রতলে, মানে এই যে বক্রতল রয়েছে সেই বক্রতলে এখানে এখানে দুটো ছিদ্র করা রয়েছে। আর সেই ছিদ্রের হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া হয়েছে। গোলাকার ছিদ্র, এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া হয়েছে। তাহলে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য থেকে এখানে এইটুকু অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। আর এই যে পুরো গোলকটা রয়েছে সেই গোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফল, তার থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এখানে পুরো যে গোলকটা তৈরি করতে কতটা পাত লেগেছে সেটা আমরা বার করতে পারবো। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি, মানে এই গোলকটার এই যে ক্ষেত্রফলে কতটা ধাতব পাত ব্যবহার করা হয়েছে সেটা নির্ণয় করতে হবে। মানে পুরো ক্ষেত্রফল থেকে এই দুটো যেহেতু ছিদ্র রয়েছে তাহলে এই ছিদ্রের এইটুকু অংশ বাদ দিয়ে দেব। তাহলে প্রথমে আমরা বার করি পুরো গোলকটার হচ্ছে ক্ষেত্রফল কত। তাহলে এখান থেকে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই, আর এর ভ্যালু কত, 7 স্কোয়ার। তারপরে ছিদ্রটার ব্যাসার্ধ যদি এত হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার 0.7 তার হোল স্কোয়ার। যেখানে দুটো ছিদ্র রয়েছে তাহলে একসাথে তাহলে ক্ষেত্রফল কত হবে, 2 দিয়ে এটাকে এই ক্ষেত্রফলকে গুণ করে দেব। তাহলে হচ্ছে ধাতব পাত কত লাগছে, টোটাল 4 into 7 into 7 স্কোয়ার মাইনাস 2 into 22 into 0.7 তার হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার।
তাহলে এটার ক্যালকুলেশন করে নেবে। 14 অঙ্কটাই বলেছে যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লোহার গোলক রয়েছে, তারপর সেটা দিয়ে কি করব, নিরেট গুলি তৈরি করব, সেই গুলিগুলোর ব্যাসার্ধ কত হবে 1 সেন্টিমিটার। 8-এর দাগের যে অঙ্কটা করানো হয়েছিল সেই 8-এর দাগের অঙ্কটার মতোই এখানে একই রকম ভাবে অঙ্কটা হবে, শুধু ওখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে ব্যাসের জায়গায় ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে।